হ্যালো আমার ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো এবং অনেক ভালো আছো। এই গরমে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে তোমরা পড়াশোনা করো। আজ আমি তোমাদের কাছে একটা বাংলা ব্যাকরণের বিষয়ে একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকের একটা ছোট্ট পাঠ আমি তোমাদের আলোচনা করব। তোমরা একটু ধৈর্য সহকারে এই পাঠটা একটু দেখে নাও। দেখে নিলে তোমরা বুঝতে পারবে যে এই পাঠের কেমন ধরনের প্রশ্ন হতে পারে, পরীক্ষায় তোমাদের কেমন প্রশ্ন আসতে পারে, তার একটা স্বচ্ছ ধারণা তোমাদের মধ্যে চলে আসবে। তো চলো তাহলে দেখে নিই আজকে যে পাঠটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেই পাঠটা আমরা দেখে নিই। আমরা দেখবো আমাদের বোর্ডের দিকে আমরা একটু দেখে নিই যে আজকের আমাদের আলোচনার বিষয় রয়েছে শব্দ ও পদ। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি শব্দ এবং পদ। এই শব্দ এবং পদ নিয়ে আলোচনা করতে গিয়ে যেহেতু দুটো টপিক রয়েছে, একটা টপিক রয়েছে শব্দ আর একটা টপিক রয়েছে পদ। তো সব টপিকটা মানে এই দুটো টপিক তো আর একসঙ্গে আলোচনা করা যাবে না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, যেখানে তোমাদের বোরিং লাগতে পারে, অধৈর্য হতে পারো তোমরা। তাই আমি কি করব, একটা একটা পার্টে তোমাদের আলোচনা করব। তো একটা পার্টে আলোচনা করতে গিয়ে আজকের আমাদের আলোচনার বিষয় রেখেছি আমি কি, যে শব্দ। শব্দ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আজকের আমাদের শব্দ ও পদের আলোচনার বিষয় আজকের মধ্যে আমরা কি রাখবো না, শব্দ নিয়ে আলোচনা করব। এই শব্দ নিয়ে আলোচনা করতে গিয়ে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে শব্দ কি, সঙ্গে সঙ্গে তুমি বলবে যে শব্দ হচ্ছে একটা আওয়াজ। শব্দ হচ্ছে কি একটা আওয়াজ। শব্দ তাহলে একটা আমি কি বলতে পারি না, একটা আওয়াজ আমি বলতেই পারি। এই আওয়াজটা কি আওয়াজ? যে কোনো আওয়াজ হতে পারে। কিন্তু যখন আমরা বাংলা ব্যাকরণ পড়ছি, যখন আমরা বাংলা ব্যাকরণের মধ্যে ধ্বনি পড়ছি, যখন আমরা বাংলা ব্যাকরণের মধ্যে শব্দ পড়ছি বা যখন আমরা পদ পড়ছি, সেখানে কিন্তু আর এই প্রচলিত কিছু অর্থ আমরা প্রয়োগ করতে পারি না। তাহলে এই যে আওয়াজ, এই আওয়াজকে আমরা একরকম হিসেবে ধ্বনিও বলতে পারি, তাই না? একরকম হিসেবে আমরা একে ধ্বনিও বলতে পারি। তাহলে এই ধ্বনিটি কি? এই ধ্বনি বা এই ধ্বনি কি যাকে আমরা শব্দ হিসেবে বলতে যাচ্ছি না, ধ্বনি বা এই আওয়াজ যেটা ব্যাকরণের ভাষাতে আমরা কি বলবো, যে অর্থপূর্ণ আওয়াজ হতে হবে। কি আওয়াজ হতে হবে? অর্থপূর্ণ আওয়াজ হতে হবে। অর্থপূর্ণ আওয়াজ হতে হবে। আমাদের যে শব্দ বা যে ধ্বনিকে নিয়ে আমরা আলোচনা করব, সেই ধ্বনি বা সেই ধ্বনির আলোচনাতে প্রথমত একেবারে প্রথমে জানতে হবে যে যে শব্দ নিয়ে আমরা আলোচনা করব সেই শব্দের মধ্যে যেন অর্থ থাকে, অর্থপূর্ণ আওয়াজ হতে হবে, অর্থপূর্ণ আওয়াজ হতে হবে। তাহলে আমরা শব্দ তাহলে কাকে বলবো? তার উত্তরে আমাদেরকে বলতে হবে, কি বলতে হবে না, এক বা একাধিক, এক বা একাধিক অর্থযুক্ত, এক বা একাধিক অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলা হয়। তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম কি, যে শব্দ তাহলে কাকে বলবো না, এক বা একাধিক অর্থযুক্ত ধ্বনি হতে হবে বা ধ্বনি সমষ্টি হতে হবে, একে আমরা কি বলবো না, শব্দ বলবো। তাহলে এই শব্দ আমরা বুঝতে পারলাম কিছুটা হলেও, যে অর্থযুক্ত ধ্বনি হতে হবে। এই অর্থযুক্ত যে ধ্বনি, যাকে আমরা কি বলছি না, শব্দ বলছি, এই অর্থযুক্ত ধ্বনি যাকে আমরা শব্দ বলছি, এর কিছু বৈশিষ্ট্য থাকতে পারে। তাহলে আমরা আসতে থাকি শব্দের বৈশিষ্ট্যর মধ্যে। শব্দের বৈশিষ্ট্য নিয়ে আমরা এবার একটু
দেখে নেব শব্দের বৈশিষ্ট্যটা কি হবে। না, এক বা একাধিক ধ্বনি নিয়ে গঠিত হতে হবে, এটা আমাদের 1 নম্বর বৈশিষ্ট্য হিসেবে আমরা রাখতে পারি। কি রাখতে পারি? না, এক বা একাধিক ধ্বনি নিয়ে গঠিত হতে হবে। এক বা একাধিক ধ্বনি নিয়ে গঠিত। যে শব্দের যে বৈশিষ্ট্য হিসেবে আমরা দেখব, কি দেখব না, এক বা একাধিক ধ্বনি নিয়ে গঠিত হবে শব্দ। 2 নম্বরে আমরা দেখব, 2 নম্বরে কি দেখব না, শব্দের অর্থযুক্ত ধ্বনি সমষ্টি থাকবে। ধ্বনি সমষ্টি থাকবে, যে শব্দের ভিতরে এটি একটি মূল বৈশিষ্ট্য, এটি একটি বেশ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে অর্থযুক্ত ধ্বনি সমষ্টি থাকতে হবে। অর্থযুক্ত ধ্বনি সমষ্টি যদি না থাকে তাহলে কিন্তু আসবে না। তৃতীয়ত আমরা যেটা বলবো শব্দের বৈশিষ্ট্য হিসাবে, একটি ভাষা গোষ্ঠীর মধ্যে শব্দ ব্যবহার হয়। কি দেখলাম আমরা? 3 নম্বর, না, একটি ভাষা গোষ্ঠীর মধ্যে শব্দ ব্যবহার হয়। এই 3টি মূলত বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। শব্দের বৈশিষ্ট্য হিসেবে এক বা একাধিক ধ্বনি নিয়ে এটি গঠিত হবে, শব্দের অর্থযুক্ত ধ্বনি সমষ্টি থাকতে হবে, আর একটি ভাষা গোষ্ঠীর মধ্যে এই শব্দগুলি ব্যবহার হবে। তো চলো তাহলে আমরা দেখে নেই এর পরবর্তী যে আলোচনাটা। এর পরবর্তী আমরা আলোচনা করব যা তা হবে শব্দের শ্রেণী বিভাগ। একটু মন দিয়ে তোমরা দেখতে থাকো, তাহলে তোমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে, আরো সুন্দর হয়ে যাবে এবং তোমাদের বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। শব্দের শ্রেণী বিভাগ আলোচনার এখন বিষয় শব্দের শ্রেণী বিভাগ। শব্দের শ্রেণী বিভাগ, এই শব্দের শ্রেণী বিভাগ করে তাকে আমরা আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা একটা ছক করে নেব, যে ছকের সাহায্যে আমরা আলোচনাতে আমরা যেতে পারবো। শব্দের এই শ্রেণী বিভাগকে প্রধানত আমরা দুভাগে ভাগ করব। 1 নম্বর ভাগ হবে গঠনগত শ্রেণী বিভাগ, আর 2 নম্বর হবে অর্থগত শ্রেণী বিভাগ। আমি আর শ্রেণী বিভাগ কথাটা লিখছি না, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে গঠনগত শ্রেণী বিভাগ আর অর্থগত শ্রেণী বিভাগ। গঠনগত শ্রেণী বিভাগের আবার দুটো ভাগ। গঠনগত শ্রেণী বিভাগের দুটো ভাগ, এক মৌলিক শব্দ, মৌলিক শব্দ, আর 2 হচ্ছে সাধিত শব্দ। আর অর্থগত শ্রেণী বিভাগকে আমরা একটু 3 ভাগে ভাগ করে আলোচনা করব। এর প্রথম ভাগে আছে যৌগিক শব্দ, 2 নম্বরে রয়েছে রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ, আর 3 নম্বরে আছে যোগরূঢ় শব্দ। রূঢ়ি শব্দ বা যোগরূঢ় শব্দ। এই শ্রেণী বিভাগ আমরা শব্দের শ্রেণী বিভাগে কি দেখলাম না, শব্দের শ্রেণী বিভাগে আমরা তাকে দুভাগে ভাগ করেছি, এক অর্থগত শ্রেণী বিভাগ আর গঠনগত। দ্বিতীয়ত গঠনগতকে আমরা মৌলিক শব্দ, সাধিত শব্দতে ভাগ করেছি, অর্থগতকে করেছি যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, সরি একটু ভুল হয়ে গেছে বানানের ক্ষেত্রে, তোমরা একটু মার্জনা করে দিও, এটি রূঢ়ি শব্দ হবে,
রূঢ়ি শব্দ, আর তৃতীয় হচ্ছে কি যোগরূঢ় শব্দ। তো চলো তাহলে আমরা এই যে ভাগটা করলাম এই ভাগগুলোকে নিয়ে একটু আলোচনা করে নিই এবং এর উদাহরণগুলো আমরা দেখে নিই যে কি জিনিসগুলো আমরা আলোচনাতে যাচ্ছি। আমাদের প্রথম যে শব্দর যে ভাগটা আমরা করলাম সেই ভাগটার মধ্যে আমরা কি দেখব না অর্থগততে গঠনগততে যেটি রয়েছে তার 1 নম্বর রয়েছে একটু আগে তোমরা দেখলে সেটি হচ্ছে কি না মৌলিক শব্দ। মৌলিক শব্দ, তো মৌলিক শব্দ যে কোনো জায়গায় যে কোনো মৌলিক জিনিস যা সেটি যে কোনো হতে পারে, যে কোনো বিষয়ের ক্ষেত্রে হতে পারে। মৌলিক জিনিস কি হবে না যাকে বিভাজন করা যায় না, যাকে ভাগ করা যায় না, বিভাজন করা যায় না, যাকে ভাঙা যায় না ইত্যাদিকে আমরা কি বলবো মৌলিক বলবো। আর ব্যাকরণের ক্ষেত্রে কি বলবো না যে শব্দকে ব্যাকরণের ক্ষেত্রে কি বলবো যে সব শব্দকে বিভাজন করা যায় না, বিভাজন করা যায় না। এই বিভাজনের নানান অর্থ, নানান মানে শব্দ সমার্থক শব্দ হতে পারে, সেটা ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না ইত্যাদি শব্দ হতেই পারে, ব্যবহার হতেই পারে। যেমন যেমন মা, মা শব্দটিকে আমরা যদি বিভাজন করি তাহলে এর এমন একটি অর্থ দাঁড়াবে যেগুলো আর আমরা ব্যাকরণে তার কোনো গুরুত্ব থাকবে না। তাই মা শব্দটি হবে মৌলিক শব্দ। বই শব্দটি একটি মৌলিক শব্দ, জল শব্দটি একটি মৌলিক শব্দ। এরকম একাধিক শব্দ রয়েছে, এরকম একাধিক শব্দ রয়েছে আমাদের বাংলাতে মৌলিক শব্দ। মৌলিক শব্দের আরেকটি অপর নাম তোমাদেরকে জেনে রাখতে হবে। মৌলিক শব্দের অপর নাম হলো সিদ্ধ শব্দ। সিদ্ধ শব্দ মৌলিক শব্দের অপর নাম কি দাঁড়ালো সিদ্ধ শব্দ। তাহলে এরপরে চলে আসি আমরা সাধিত শব্দ। এরপরে আমরা চলে আসি কি না সাধিত শব্দ। সাধিত শব্দ মানে সাধিত শব্দ কাকে বলবো যেসব শব্দকে বিশ্লেষণ করলে, যেসব শব্দকে বিশ্লেষণ করলে, যেসব শব্দকে বিশ্লেষণ করলে কি করব অর্থযুক্ত ধ্বনিগুচ্ছ পাওয়া যাবে। অর্থযুক্ত ধ্বনি পেতে পারি আমরা, বা পেতে পারি ধ্বনিগুচ্ছ পেতে পারি। যদি পাওয়া যায় তাকে বলবো কি আমরা সাধিত শব্দ। যেসব শব্দকে বিশ্লেষণ করলে অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ পাওয়া যায় তাকে আমরা কি বলবো সাধিত শব্দ। যেমন বর্তমান, এই বর্তমান একটি শব্দ যে শব্দটাকে আমরা বিশ্লেষণ করলে অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টি পাবো। সিংহাসন, এরকম অজস্র রয়েছে, এরকম অজস্র শব্দ রয়েছে আমাদের বাংলা ব্যাকরণে সাধিত শব্দ। এরপরে চলে যাই আমরা আমাদের নেক্সট যে পার্টটা রয়েছে সেখানে চলে যাই। নেক্সট পার্টের মধ্যে যা রয়েছে তা হলো তার কোনটা আমরা দেখব না যৌগিক শব্দ। নেক্সট পার্টে আমরা কি দেখব যৌগিক শব্দ। যৌগিক শব্দ তোমরা যারা একটু নোট ডাউন করছো তোমরা একটু ভিডিওটা থামিয়ে লিখে নিতে পারো, নোট ডাউন করে নিতে পারো। এগুলো বোঝার ক্ষেত্রে ব্যাকরণের বাংলার শব্দটাই বোঝার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। যে শব্দগুলো এই যে যৌগিক শব্দ খুব একেবারে আমি বিশ্লেষণ করে দেখিয়ে দিচ্ছি, খুব একেবারে সহজ করে বোঝানোর চেষ্টা করছি যাতে তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারো। যৌগিক শব্দ যেসব শব্দের একটু মন দিয়ে দেখো, যেসব শব্দের
কি রয়েছে না ব্যুৎপত্তিগত অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ কি হয়েছে না এক, অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ যা আর প্রচলিত অর্থ, প্রচলিত অর্থকে আমরা আরো একটা ভাবে বলতে পারি ব্যবহারিক অর্থ। এই দুটো অর্থই যদি এক হয় সেই শব্দটিকে বলবো কি আমরা যৌগিক শব্দ। যেমন আমি একটা উদাহরণ তুলে তোমাকে দেখাচ্ছি, যেমন ধরো পালক একটি শব্দ, ঠিক আছে, পালক একটি শব্দ। তো এই শব্দটার দুটো অর্থ আমরা পাবো এবং সেটা এক হয় কিনা আমরা দেখি। পালক শব্দটার ব্যুৎপত্তি আমরা দেখে নেই, ব্যুৎপত্তিগত অর্থ কি দাঁড়াচ্ছে। ব্যুৎপত্তিগত অর্থ দাঁড়াচ্ছে পালিযুক্ত অক, পালিযুক্ত অক। এই অকটা অনেক সময় নকও হয়, যার অর্থ কি দাঁড়াবে না যার অর্থ দাঁড়াবে যে পালন করে, যে পালন করে। তাহলে পালক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ দাঁড়ালো পালিযুক্ত অক সমান দাঁড়ালো যে পালন করে। আর পালক শব্দের ব্যবহারিক অর্থ বা আমি যদি বোর্ডের নামটাই ধরি প্রচলিত অর্থ, পালক শব্দের প্রচলিত অর্থ আমরা কিন্তু এটা জানি, আমরা সবাই জানি, তোমরাও জানো কি না যে পালন করে, যে পালন করে। তাহলে একটু খেয়াল করে দেখো সংজ্ঞা অনুসারে না যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ এক, সেই শব্দগুলোকেই আমরা বলবো কি যৌগিক শব্দ। যেমন পালক, এর ব্যুৎপত্তিগত শব্দ অর্থ ব্যুৎপত্তিটা আমি ভেঙে দিয়েছি, পালিযুক্ত অক যে পালন করে, আবার প্রচলিত অর্থ যে পালন করে। তাহলে যে পালন করে, যে পালন করে দুটো অর্থই কিন্তু এক। এই ধরনের শব্দকে কি বলবো আমরা না যৌগিক শব্দ। এছাড়াও এই যৌগিক শব্দের মধ্যে তোমরা আরো দেখতে পাবে, আরো দেখতে পাবে কোন কোন শব্দ, যেমন দাতা, যেমন রয়েছে পাগলামি, যেমন রয়েছে পাগলামি, যেমন রয়েছে মিতালি। এগুলো শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ দুটো অর্থই কিন্তু এক। এরপরে আমরা চলে যাই আমাদের নেক্সট আলোচনাতে চলে যাই। নেক্সট যেটি রয়েছে সেটি হলো কি না রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ। রূঢ় বা রূঢ়ি শব্দ, এখানে আমরা সংজ্ঞা হিসাবে কি দেখব না যে সকল শব্দের, যে সকল শব্দের, যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ এবং বা ও প্রচলিত অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ কি হবে আলাদা। খুব খেয়াল করে, আগেরটাতে ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ, যৌগিক শব্দটি কি ছিল যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ এক। আর রূঢ় বা রূঢ়ি শব্দতে কি ছিল, কি হবে না যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ দুটো কিন্তু আলাদা হবে, তাকেই বলবো কি আমরা রূঢ় শব্দ। সেই শব্দগুলোকে আমরা কি বলবো রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ। যেমন একটি উদাহরণ হিসেবে আমি নিতে পারি, যেমন যে গবেষণা, গবেষণা, এই গবেষণা শব্দটির আমরা যদি ব্যুৎপত্তি দেখি, এর ব্যুৎপত্তি যদি আমরা দেখি তাহলে কি দেখব, গবেষ, গবেষ যুক্ত অনট যুক্ত আ,
এর অর্থ কি দাঁড়াবে, এই ব্যুৎপত্তিগত অর্থ কি দাঁড়াবে, গরু খোঁজা। দেখো, খেয়াল করে দেখো, গরু খোঁজা। গবেষণার ব্যুৎপত্তিগত অর্থ গবের যুক্ত অনট যুক্ত আ দিয়ে কি দাঁড়ালো না গরু খোঁজা। এর প্রচলিত অর্থ কি হবে? প্রচলিত অর্থ দেখবে সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে না, তত্ত্বানুসন্ধান। তত্ত্বানুসন্ধান, তত্ত্বানুসন্ধান। দেখেছো তো, দুটো অর্থ, ব্যুৎপত্তি অর্থ দাঁড়ালো গরু খোঁজা আর প্রচলিত অর্থ দাঁড়ালো তত্ত্বানুসন্ধান। দুটো অর্থ দেখলে সম্পূর্ণ আলাদা হলো। এই ধরনের আরো শব্দ রয়েছে। হরিণ শব্দটা তোমাদের খুব চেনা শব্দ, হরিণ শব্দ, গৃহ শব্দ, গৃহ শব্দ, দারুণ শব্দ, হ্যাঁ, এরকম অনেক শব্দ রয়েছে যে শব্দগুলোর ব্যুৎপত্তিগত অর্থ আলাদা অর্থ বহন করে এবং প্রচলিত অর্থ আলাদা বহন করে। তাহলে এই সমস্ত শব্দকে কি বলবো আমরা? রূঢ় বা রূঢ়ি শব্দ। চলো তাহলে আমরা নেক্সট দেখে নেই, নেক্সট আরো একটি কি রয়েছে। নেক্সট যেটি আমরা দেখব সেটি হচ্ছে কি যোগ রূঢ় শব্দ। নেক্সট আমরা কি দেখব না যোগ রূঢ় শব্দ। যোগ রূঢ় শব্দ, যেসব শব্দের একাধিক ব্যুৎপত্তিগত অর্থ থাকবে, যেসব শব্দের একাধিক, একটা নয় একাধিক ব্যুৎপত্তিগত অর্থ, ব্যুৎপত্তিগত অর্থের মধ্যে, ব্যুৎপত্তিগত অর্থের মধ্যে যে কোনো একটি সুনির্দিষ্ট অর্থে কি হবে না প্রচলিত, সুনির্দিষ্ট অর্থে প্রচলিত সেই সব শব্দকে কি বলবো আমরা না যোগ রূঢ় শব্দ বলবো, যোগ রূঢ় শব্দ বলে। তাহলে এই যোগ রূঢ় শব্দতে আমরা যদি উদাহরণ দেখি কি দেখব না, আরেকবার দেখে নিই যে সব শব্দ একাধিক ব্যুৎপত্তিগত অর্থ আছে এবং তার প্রচলিত অর্থ যে ব্যুৎপত্তিগত অর্থের মধ্যে যে কোনো একটি সুনির্দিষ্ট ভাবে একেবারে প্রচলিত রয়েছে, তাকে আমরা কি বলবো না যোগ রূঢ় শব্দ। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে অন্ন একটি শব্দ নিলাম। এই অন্ন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ অন্য শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি দাঁড়াবে? একে আমরা একটু ভেঙে নিই। অদ যুক্ত কয়ত সমান দাঁড়াচ্ছে কি খাদ্য। অন্য শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি দাঁড়াচ্ছে, যেটাকে ব্যুৎপত্তিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে অধযুক্ত কয়ত সমান খাদ্য। কিন্তু এর প্রচলিত অর্থ কি দাঁড়াবে? প্রচলিত অর্থ কি দাঁড়াবে না প্রচলিত অর্থ দাঁড়াবে এক প্রকার খাদ্য। এক প্রকার খাদ্য। এই এক প্রকার খাদ্যটি কি? এই এক প্রকার খাদ্যের মধ্যে যেটিকে আমরা বলবো কি ভাত। অন্ন শব্দের প্রচলিত অর্থ এক প্রকার খাদ্য, তাকে আমরা কি বলবো ভাত। এছাড়াও অনেক শব্দ রয়েছে। অনেক শব্দের মধ্যে রয়েছে কি মৃগ, বারিদ, স্বর্ণ প্রভৃতি শব্দকে আমরা কি বলবো যোগ রূঢ় শব্দ।
তো আজকে এই শব্দ নিয়ে এতদূর তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তোমাদের মেহেদুল স্যার। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, আমাকে একটু লাইক দেবে, আর কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা। যদি আর অন্য কোনো টপিকের উপর তোমরা আলোচনা চাও, আমি অবশ্যই সেই আলোচনা নিয়ে ভিডিওতে আসব। আর এর পরের যে ভিডিওটা আমি করব সেটি হচ্ছে পদ নিয়ে আলোচনা করব। যেহেতু শব্দ ও পদ আজকের টপিক ছিল, তো আজকের টপিকের শব্দটা নিয়ে আমি আলোচনা করলাম, পরবর্তীতে আমি পদ নিয়ে আলোচনা করব। তো ততদিনই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে।